রাত ৮টায় হয়ে গেল জাতীয় নাগরিক কমিটি এনসিপির ঐতিহাসিক সংবাদ সম্মেলন। ঐতিহাসিক এ কারণে বললাম যে আজকের সংবাদ সম্মেলনটি তো ছিল জরুরি। নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন যে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গতকাল গভীর রাত থেকেই সারা দেশে তোলপাড় অবস্থা, এবং আজকে সারাদিন তো একটাই আলোচনা, হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস, যেটি নিয়ে আমি সন্ধ্যার সময় একটি ভিডিও বানিয়েছি। তো এটাকে কেন্দ্র করে এনসিপি পক্ষ থেকে প্রথমে সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল, পরে সেটিকে কারেকশন করে আবার রাত ৮টায় নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা লাইভ দেখেছেন বা পরে শুনেছেন, যে জাতীয় নাগরিক কমিটি বেশ কিছু বিষয় কিন্তু স্পষ্ট করেছে। সেটি হলো, তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আওয়ামী লীগের বিচার হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিচার অনিষ্পন্ন রেখে এই দলকে পুনর্বাসন করার উদ্যোগ যারা নেবে, যারা প্রক্রিয়া শুরু করবে, তাদেরকে প্রতিহত করবে এনসিপি। এবং তারা এই দলের নিবন্ধন বাতিলও চেয়েছে। এবং তারা বলেছে যে আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাতে এই দলটি এখন আর একটি রাজনৈতিক দল হিসেবে দাবি করতে পারে না। এটি একটি রাজনৈতিক দলের সমস্ত ক্যারেক্টার, বৈশিষ্ট্য সে হারিয়ে ফেলেছে। এরকম অনেকগুলো কথা তারা বলেছে। মুদ্রা কথা হলো, তারা বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা বলেছে দেশব্যাপী এনসিপি সহ ছাত্র জনতার যে বিক্ষোভ, এটি অব্যাহত থাকবে। আর প্রশ্নোত্তর পর্বে এসে হাসনাত আবদুল্লাহ ১১ই মার্চ বেলা ২:৩০টায় যে ক্যান্টনমেন্টে যে বৈঠক করার বিষয়টা সামনে এনেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি ওনার টেবিলের অপর প্রান্তে ক্যান্টনমেন্টে কারা ছিলেন তাদের নাম প্রকাশ করেন নাই। উনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এর বেশি তিনি বলতে চান নাই। তবে উনি বলেছেন যে এই ধরনের উদ্যোগ রাজনীতিতে হস্তক্ষেপ, রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটি প্রক্রিয়া, এটি তারা মানতে চান না। যারা এটি করেছেন, যারা এটি বলেছেন, তারা এটি তার এখতিয়ার বহির্ভূতভাবে কাজ করেছেন। তিনি বলেছেন রাজনীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতিবিদরাই, জনগণ, অন্য কেউ না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একটি পর্যায়ে বলেছেন যে যারা যে সমস্ত দেশের বিভিন্ন ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীর নাম উল্লেখ করে উনি বলেছেন যে এই ধরনের উদ্যোগ, এই ধরনের পরিকল্পনা, এই ধরনের মন্তব্য সেনাবাহিনীর নেয়ার কোনো এখতিয়ার নেই। রাজনীতি, দেশের ক্ষমতা, সরকার, এই বিষয়ে কোনো ভূমিকা রাখার, মন্তব্য করার অধিকার তাদের নেই, এখতিয়ার তাদের নাই। তাহলে এখন কি দাঁড়ালো? আমরা কি একটি গভীর সংকটের দিকে যাচ্ছি? দেশকে একটি গভীর সংকটের পথে পা বাড়াচ্ছে? কি মনে হচ্ছে আপনাদের? চারিদিকে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা শুরু হয়ে গেছে? দেখা যাক। বাস্তবতা, পরিস্থিতি, প্রেক্ষাপট আমাদের কি উপহার দেয়। তবে যে জন্য এই ভিডিওটি বানানো, সেটি হলো যে বলতে চাই যে যাদের হাতে রক্তের দাগ লেগেছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা ১৫ বছর মানুষকে
ভোট দিতে দেয় নাই, মানুষকে দাবিয়ে রেখেছিল উন্নয়নের গণতন্ত্রের নামে, মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে। যারা ব্যাংক থেকে টাকা লুটপাট করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যারা রাজনৈতিক বিবেচনায় নিজেদের লোকজনকে ব্যাংকের লাইসেন্স দিয়ে ব্যাংক সাবার করে দিয়েছে, জনগণের আমানতের টাকা শেষ করে দিয়েছে, এবং যারা ক্ষমতার চরম অপব্যবহার করেছে, যারা মানুষের উপরে, জনগণের উপরে একটা জগদ্দল শাসন দুঃশাসন চালিয়ে রেখেছিল, এবং সবশেষ ক্ষমতায় টিকে থাকার জন্য ১,৫০০-এর বেশি লোককে হত্যা করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে, পঙ্গু করেছে, সেই আওয়ামী দুর্বৃত্তদের ব্যাপারে কারোর সিম্প্যাথি থাকা ঠিক না, ঠিক না, ঠিক না। যারাই দেশি বিদেশি চক্র, যারাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে, পদক্ষেপ নিবে, তারা প্রকারান্তরে দেশের বিরুদ্ধে কাজ করবে, দেশের জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে কাজ করবে। একটি কথা আমি বলতে চাই, সেটি হলো, এই যে বলা হয় যে ৩৫% লোক আওয়ামী লীগের সমর্থক বা ভোটার, ঠিক আছে, তো যারা এটা বলছেন, আওয়ামী লীগেরই তো অনেক লোক শেখ হাসিনার বিরুদ্ধে। খবর নিয়ে দেখেন। আপনি মনে করেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন চালিয়েছিল, তার পক্ষে আওয়ামী লীগের সকল লোকের সায় ছিল? ছিল না তো। আমি আজকে রিজভী সাহেবের, রুহুল কবির রিজভীর বক্তব্যটাকে সমর্থন করি। উনি আজকে বলেছেন কিন্তু যে হত্যা, লুণ্ঠন, লুটপাট এই সব অপরাধের বিচার শেষে যদি আওয়ামী লীগের কোনো লোকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হয়, যারা নিরপরাধ, তারা রাজনীতি করতে পারে। আমিও কিন্তু এই রিজভী ভাইয়ের বক্তব্যের সাথে একমত। সেটি এখন না। আরেকটা কথা, এখন যে বলা হচ্ছে যে অমুক অমুকের নেতৃত্বে তারা আসবে, তারা এই জুলাই গণ অভ্যুত্থানের এই কৃতকর্মের জন্য তারা ক্ষমা চাইবে, তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে, তারা বঙ্গবন্ধুর আমলিক করবে। আরে ভাই, পরিকল্পনা করে কি এগুলো হয়? তো এগুলো তো মেকি। ৫ই আগস্ট যারা বলছে যে ঈদের পরের থেকে এই ধরনের ক্ষমা চাইবে, বলবে, তারা আগের থেকে কেন বলে নাই? আরে ৫ই আগস্টের পরের থেকেই তো বলা উচিত ছিল, ছিল না? ৫ই আগস্টের পরের থেকেই যদি সংস্কারবাদী যারা শেখ হাসিনার এই সমস্ত অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে একমত, আওয়ামী লীগের লোকজন, যারা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী, যাদের হাতে অন্যায়, দুর্নীতি, লুটপাটের দাগ লাগে নাই, যারা সত্যিকার অর্থেই ভালো রাজনীতিবিদ, তারা কেন এটার বিরুদ্ধে কথা বলে নাই? তারা কেন দলের পক্ষ থেকে ক্ষমা চায় নাই? চায় নাই তো। ন্যূনতম ন্যূনতম অনুশোচনা করে নাই, আফসোস করে নাই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী। দু একজন একটু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি বলার সাহস করে নাই। আমার কথা হলো যে এখন প্ল্যান প্রোগ্রাম করে তো ক্ষমা চাওয়ার দরকার ছিল না। সত্যিকার অর্থেই আওয়ামী লীগের টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যে লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আছে, তারা যদি এটার বিরুদ্ধে কথা বলতো, তারা যদি শেখ হাসিনার এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতো, তারা যদি আওয়ামী লীগের এই যে দুর্বৃত্তায়নের বিষয়ে তারা অনুতপ্ত হতো, দুঃখ প্রকাশ করতো, ক্ষমা চাইতো দেশবাসীর কাছে, তাহলে তো অন্তত ওই লোকগুলো একটা স্পেস পাইতো না? এই যাদের কথা বলা হচ্ছে, সাবের হোসেন চৌধুরী বা অন্যান্য যারা, তারাও তো কোনো মুখ খোলে নাই, বলে নাই। তাহলে মেকি কিছু হয় না আসলে। এগুলো একটা অভিনয়। এটা দেশের মানুষ ভালোভাবে নেবে না এবং নেয়নি। আমি মনে করি সত্যিকার অর্থেই সবাইকে দেশকে ভালোবাসতে হবে, এবং আমি মনে করি যে আওয়ামী লীগের মধ্যে যারা সত্যিকার অর্থে ভালো লোক আছেন কিন্তু আমি মনে করি, আরে ভাই, আমরা তো বাংলাদেশের মানুষ। আমরাও তো আমাদেরও গ্রাম আছে, আমাদের উপজেলা আছে। আমরা তো গ্রামের মানুষ। গ্রাম থেকে উঠে আসছি আমরা। আমরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। বা আমরা এখন লাট সাহেবের বাচ্চাও না। আমরা তো এই গ্রাম বাংলায় এই পলিটিক্স, এই রাজনীতির মধ্য দিয়েই তো আমরা গড়ে উঠছি, নাকি? তো আওয়ামী লীগ একটি পুরনো দল। আমাদের এলাকাও তো আওয়ামী লীগের অনেক ভালো মানুষ আছে। সবার হাতে তো রক্তের দাগ লাগে নাই। অনেক ত্যাগী নেতাকর্মী আছে। তো আমার কথা হলো, এরকম সারা বাংলাদেশে আছে যারা অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, ভালো রাজনীতি করতে চেয়েছেন, এখনো চান। তারা প্রকাশ্যে কথা বলেন। তারা দলের পক্ষ থেকে তারা এই পুরো ১৫ বছরের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন। তারা শেখ হাসিনার যে অপকর্ম করেছে, অন্যায় করেছে, সেটা বলেন। আপনারা দুঃখ প্রকাশ করেন।
এভাবে কথা বললেই না, একটা হলো মেকি, আর্ট হলো নিজের মন থেকে বলা। আমি মনে করি নিজের মন থেকে আওয়ামী লীগের ভালো নেতা কর্মীরা কথা বলা শুরু করেন এবং বিচার চান যে হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানে যত অন্যায় যত খুন খারাপি হয়েছে, এক কথায় আওয়ামী রেজিমের 15.5 বছরে যত অন্যায়, দুর্নীতি, লুটপাট, খুন খারাপি হয়েছে, তার পুরোটার যদি বিচার কেউ চান আওয়ামী লীগের কোন নেতা কর্মী, আমি মনে করি তাকে স্পেস দেওয়া উচিত। বিচারটা চান, দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান, অনুতপ্ত হন, বিচার চান, সত্য কথা বলেন, জনগণের পক্ষে থাকেন, সেটা হবে একটা সত্যিকার রিয়েল একটা প্রেক্ষাপট। আর যদি এইভাবে প্ল্যান করে পরিকল্পনা করে আওয়ামী লীগকে ঢোকানোর চেষ্টা করেন, সেটি কিন্তু রিয়েল হবে না। যাই হোক, আমি ভিডিওটা লম্বা করব না, এটাই বলতে চাচ্ছি, দিন শেষে এই দেশটা কিন্তু আমাদের। যে যাই কিছু বলেন করেন না কেন, প্লিজ আল্লাহর রাস্তে দেশের বিরুদ্ধে কেউ অবস্থান নেবেন না। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন না। মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে, এটি আর থামানো যাবে না। আল্লাহ হাফেজ।